হিয়ার হাত ধরে টান দিয়ে ফেললো নিজের বাহু ধরে কারাগারে। হিয়ার চোখ গরম করে তাকিয়ে তখন বলল, আরে আরে কি করছো? কেউ চলে আসবে তো। প্রত্যুত্তরে বিহান বলল, আইছে আছুক গা, আমি আমার বউরে ধরছি, পাশের বাড়ি জড়ি নাড়ে না। হুনো, আমার চুমা চাই এখনই, আগে চুমা দাও তাহলে যাইতে দিমো। হিয়া তখন বলল, কি বলছো, পাগল হয়ে গেছো তুমি? এটা কি আমাদের রুম পেয়েছো? যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, প্লিজ ছাড়ো। প্রত্যুত্তরে বিহান বলল মুচকি হেসে, না ছাড়ুম না, আগে চুমা চাই আমার, না হলে ছাড়ুন নাই। হিয়া তখন দুঃখী দুঃখী মুখ করে বলল, ছাড়ো বিহান, কেউ চলে আসবে। প্রত্যুত্তরে বিহানও বলল, হুম, আগে চুম্মা। বেচারা হিয়া পড়ে গেল মুসিবতে। এদিকে কে কখন এসে পড়বে তার ঠিক নেই। বিহানের কাছ থেকে ছাড়া পেতে হিয়া দুষ্টুমি করে বিহানের পায়ের উপর নিজে পা দিয়ে গুঁতা মারল। বিহান একটু ব্যথা পেয়ে হিয়াকে ছেড়ে দিয়ে নিজের পা ঝাঁকাতে লাগলো। সেই সুযোগে হিয়া দৌড়ে পালাতে চাইল। তা দেখে বিহানও দৌড়ে গিয়ে পেছন থেকে হিয়ার হাতটা ধরে ফেলল। তাকে দেয়ালের সাথে আটকে ধরে বলল, এখন পালাও দেখি, কিভাবে পারো? চুম্মা তো আমি লইয়াই ছাড়বো। বিহান এক হাতে হিয়ার দুই হাত শক্ত করে মুচড়ে চেপে ধরল, আর এক হাত থুতনি নিচে গলা ধরে তার মুখটা উঁচু করে ধরল। অতঃপর যা কার্যসিদ্ধি করার উদ্দেশ্যে হিয়ার ঠোঁটের দিকে এগোতে লাগলো বিহান। ঠিক তখনই নূর এসে পড়ল সেখানে। সে হিয়াকে ডাকতেই এসেছিল। দরজার কাছে এসে তাদের এই অবস্থা দেখে অবনীর অন্য কিছুই ভেবে নিল। সে ভাবে বিহান হিয়ার গলা ধরে মারতে চাইছে তাকে। আর সেই ভাবনা অনুযায়ী নূর আতঙ্কিত ধরে চিল্লিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? দেখো, দেবর আমার মেরে ফেলো যাকে। নূরের চিল্লাচিল্লিতে বেচারা বিহান তো থতমত খেয়ে দ্রুত ছেড়ে দিল হিয়াকে। অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল দুজনেই। নূরের চিল্লাচিল্লিতে আদিল আর আবিরও দৌড়ে এলো। আদিল তো নূরকে ধরে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, এভাবে চিল্লাচ্ছ কেন? নূর জানালো তখন, আরে বিহান দেব যাকে গলা টিপে মেরে ফেলছে, ওকে বাঁচাও তোমরা। এবার আদিলও থতমত খেয়ে গেল। বিহানের দিকে তাকাতে বেচারা বিহান আরো যেন অপ্রস্তুত হয়ে পড়ল। আর হিয়া তো পারছে না মাটি ভাগ করে তাদের ঢুকে যেতে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে সেও অস্বস্তিতে পড়ে গেল ভীষণ। তবে আবিরের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। সম্পূর্ণ ঘটনাটা সত্যটা বুঝতে পেরে তা আরো খাটিয়ে নাড়িভুড়ি বের করা দুষ্টুমি বুদ্ধিতে লেগে পড়ল সে। আতঙ্কিত হওয়ার ভঙ্গিমায় বলল আবির, কি বলছো ভাবি? গলা টিপে মেরে ফেলছিল? ছি ছি ছি, তুই এমনটা করতে পারি বিহান? মানলাম বইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিস, তাই বলে খুন করবি? এতটা নিচে নামতে পারলি তুই? আমার তো ভাবতেও অবাক লাগছে যে তোর মতো জল্লাদ আমার বন্ধু। এই লজ্জায় তো আমার নাক চোখ কান সব কাটা যাচ্ছে। আমার বন্ধু হয়ে তুই এমনটা করলি? দুঃখে কলিজাটায় ডায়রিয়া হয়ে গেছে আমার। মানুষ যখন জানবে তখন আমার হাতে ছুরি দিয়ে কেটে লিখে দেবে আমি খুনির বন্ধু। এই অভিশাপ নিয়ে কিভাবে বাঁচবো আমি বল? তাই এই জীবন রেখে আর কি লাভ বল? এইরকম উল্টাপাল্টা আবিরের কথা শুনে আদিল দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই কি একটু অফ যাবি? আর নূর চলো এখান থেকে, দেবর মারছে না, ওরা এমনিই খেলা করছে ওরভাবে। আবির পাশ থেকে তখন বলল, হ্যাঁ ভাবি, খেলা খেলা হচ্ছে। বলেই আবির দুষ্টু হেসে সরে গেল সেখান থেকে। আর আদিলও কোনো রকমের নূরকে বুঝিয়ে নিয়ে নিয়ে গেল অন্যদিকে। ওরা যেতেই হিয়া কর্মটে চোখে বিহানের দিকে তাকিয়ে পড়ল, হয়েছে এখন, চুমা নাও এখন, অসভ্য লোক একটা। কথাটা বলেই হিয়া রাগ দেখিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে বেচারা বিহান দুকুলিরই হারালো। চুমো তো পেলই না, তার উপর আবার বউ খেপে গেল। না জানি এখন ওর কি হাল করবে। বাইরে এসে সবাই আনন্দ ফুর্তি করছে। নূর চঞ্চল হয়ে ছুটছে এদিকে ওদিকে। আর আদিলও তার পিছু পিছু এটা দেখছে কোথাও আবার তার অ্যাঞ্জেল ব্যথা না পায়। অনেক বলে কয়ে তাকে কিছু খাওয়ানোর জন্য বসালো শেষমেশ আদিল। নিজের হাতে নুডলস মুখে দিল নূরের। অন্য পাশে বেচারা বিহান তার রেগে থাকা বউকে মারানোর চেষ্টায় লেগে আছে। আর আবি সুইমিং পুলে চেয়ারে বসে সবকিছু ক্যামেরায় ভিডিও করছে। কিছুক্ষণ পর ওর পাশে এসে বসলো আদিল। আবিরের কাঁধে হাত রেখে বলল, তুই শুধু কি বন্ধুদের আনন্দই দেখে যাবি? নিজে কি আমাদের মতো এত খুশি হতে চাস না? দেখ, আমি জানি তোর জীবন থেকে অনেক অভিযোগ আছে, তাই হয়তো সম্পর্ক গড়া থেকে সবসময় পালিয়ে বেড়াস তুই। তবে ফেরারি পাখিদেরও একসময় কুলায় ফিরতে হয়, তাদেরও একটা স্থায়িত্ব দরকার হয়। তাই সময় থাকতে নিজের অনুভূতিটা বোঝ, না হলে ভালোবাসা হারালে অনেক কষ্ট পাবি তুই। ভেবে দেখিস আমার কথা। কথাগুলো বলেই উঠে গেল আবারও আদিল। আবির স্থির হলো কেমন।
চোখের পর্দায় ভেসে উঠল আনায়ার মুখখানা। দুপুরে খাওয়া দাওয়া শেষে আদিল গিয়েছিল এই খামার বাড়ির সব ঠিকঠাক আছে কিনা তার তদারকি করতে। বাকিরা তখন একটু রেস্ট করেছিল, তাই একাই গিয়েছিল সে। কিন্তু ফিরে এসে বাসার ভেতর প্রবেশ করতেই থতমত খেয়ে গেল সে। বাইরে যখন গিয়েছিল তখন তো সবাই যার যার মতো রেস্ট করছিল, কিন্তু এখন তো সব কিছুই ভিন্ন মনে হচ্ছে। লিভিং রুমে সবাই মিলে কি যেন করছে। লিভিং রুমের মাঝামাঝি চৌকানো আকারে বিশাল একটা ফ্রেমের মতো করে তার ভিতর সামনে টেবিল রেখে তার পাশেই বসে আছে নূর, আবির। দুজনেই চোখে মোটা ফ্রেমের চশমা, দেখে মনে হচ্ছে টিভির সংবাদ প্রচার করা সাংবাদিক দুজন। আর বিহান খানিকটা দূরে একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর হিয়া সবাই বসে। আদিল ভ্রুকুচকে সামনের দিকে এগিয়ে গেল নূরের কাছে যাওয়ার জন্য। ফ্রেমের কাছাকাছি যেতেই আবির হকচকিয়ে উঠে বলল, আরে আরে ভাই, কোথায় ঢুকে পড়ছেন? দেখছেন না খবর লেগেছে? এখন কি টিভির ভিতরে ঢুকে পড়বেন? আদিল তো ভ্রুকুচকে তখন বলল, হোয়াট? কিসের টিভি? আর কিসেরই বা খবর? নূর তখনই আদিলের উদ্দেশ্যে ফিস ফিস করে বলে উঠল, আরে হিরো, আমরা এখন খবর খবর খেলছি, তুমি দেখো। হ্যাঁ। তখন আদিলও বুঝলো এটা আবার নতুন কোনো ড্রামা শুরু করেছে। এই সবগুলো তো পাগল, একসাথে হলে যা হয় আর কি। এই আবির তো আরেক মহাপাগল। নূরের সাথে যেন এরাও সব বাচ্চা হয়ে গেছে। আদিল তখন মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে সোফায় গিয়ে বসলো। তখনই হিয়া বলল, তাহলে শুরু করা যাক। বলেই হিয়া হাতের রিমোটটা নূরেদের দিকে ধরে টিপে দিল। সাথে হাতেই নূর সাংবাদিকদের মতো ভঙ্গি করে বলে উঠল, গাধি কর্কশ, আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুরে 1:30টার খবরে। আপনাদের সাথে আছি আমি, চুন্নি সাহা। নূরে পরপরই আবিরও একই ভঙ্গিমায় বলে উঠল, আর আমি দ্য গ্রেট লাখো মেয়ে কোলবালিশ, হট অ্যান্ড হাই ফ্যান্সি আবির। আপনাদের নিউজ স্পন্সর করছেন ফাটা কেষ্ট লুঙ্গি। এবার নূর বলে উঠল, তো প্রথমেই শুনিয়ে দেই আজকের শিরোনামগুলো। শিরোনাম, অত্যন্ত জলিলের দোষী দেখিয়ে করা হলো দুর্ধর্ষ মর্মান্তিক হত্যাকাণ্ড। আর 2 নম্বর শিরোনাম, জায়েদ খানের রূপের টানে এবার মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো সহ সকল গ্রহের ফিমেল এলিয়েনরা দিল হানা। আর 3 নম্বর, নারী সমিতির সম্মেলনে এসে কাদের কুক্কু বলল খেলা হবে। আর 4 নম্বর, শাকিব খানের হাজার খানের সন্তানের বাপ হয়ে নিজেকে জাতির পিতা ঘোষণার জোর দাবি জানালো। এবার বিস্তারিত। পাগলাপুর শহরে এক ব্যক্তিকে অত্যন্ত জলিলের মুভি দেখিয়ে খুবই ভয়ঙ্কর নির্মমভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের নাম খবির। জানা গেছে মৃত ব্যক্তির খবিসের প্রেমিকা ছকিনাকে বিয়ে করেছিল। তার প্রতিশোধ নিতেই কবির তাকে এমন মর্মান্তিক মৃত্যু দিয়েছে। এ নির্মমভাবে খুন করা হয়েছে যা আগে কখনো কোনো ইতিহাসে ঘটেনি। একটা বন্ধ ঘরে আটকে রেখে একটানা 24 ঘন্টা অত্যন্ত জলিলের মুভি দেখিয়ে দেখিয়ে নির্দয়ের মতো টর্চার করা হয়েছে তাকে। এরকম নির্দয় অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ প্রাণ হারালো সে। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার। আমরা এই সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ তো রিপোর্টার, শুনতে পাচ্ছেন আপনি? খবর বলুন, আপনি খবর কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? দূরে বলার পরপরই ওদের থেকে খানিকটা দূরে দাঁড়ালো বিহান। রিপোর্টার হয়ে হাতে ধরে থাকা গ্লাসটা মুখের সামনে মাইকের মতো করে বলল, জি চুনি সাহা, শুনতে পাচ্ছি আমি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে। আমি দেখতে পাচ্ছি এখানে লাশ ভদ্রলোকটি জিভ বের করে পড়ে আছে। বেচারার সাথে ভয়ানক মর্মান্তিক টর্চার করা হয়েছে। আমরা এখন তার অনুভূতি জানবো। বিহান টেবিলের উপর লাশ সেজে শুয়ে থাকা আবিরের উদ্দেশ্যে বলল, এই যে মিস্টার লাশ, এভাবে মর্মান্তিক মৃত্যু পাওয়ার আপনার অনুভূতি কেমন? কেমন অনুভব করছেন আপনি একটু যদি বলতেন। লাশ সেজে থাকা আবির কিছু বলছে না। এবার বিহান হাতে 2 আঙুল দিয়ে লাশের চোখের পাতা টেনে ধরে বলল, এই যে লাশ, শুনতে পাচ্ছেন? আমাদের দর্শককে যদি কিছু বলতেন, আপনার কেমন লাগছে এখন? এই পর্যায়ে লাশও উঠে বসে বলল, জি আমার ভীষণ গরম লাগছে। এসিটা চালু করে দেন না প্লিজ। আর পায়ের কাছে কেমন চুলকানি অনুভূতি হচ্ছে। আর পেটের ওপরে তো অনুভূতি হচ্ছে। কাল রাতে খাবারটা হজম হয়নি বুঝি। লাশের কথা শোনার পর বিহান আবারও গ্লাসে মাইকটা মুখের সামনে ধরে বলল, তো যেমনটা শুনতে পাচ্ছিলেন আপনারা, লাশের গরম লাগছে, পায়ের চুলকানি আর পেটেও গুড়গুড় হচ্ছে। তো এই ছিল এখনকার মতো এখানকার খবর, চুনি সাহা। নূর বলল তখন, ধন্যবাদ আপনাকে। এবার আবির পরে নিউজ বলল, পৃথিবীর সেরা রূপসী, রূপের সাগর, মহাসাগর, মহাকাশ, সৌন্দর্যের রসে ডুবানো জায়েদ খানের রূপের আকর্ষণ এবার পৃথিবীতে ছাড়িয়ে পৌঁছে গেল সকল গ্রহে। এবার তার রূপের টানে মঙ্গল গ্রহ থেকে চলে এলো তার সমগ্র ভক্তরা। এইভাবে খবর চলতে চলতে একসময় নূর বলে উঠল, এই পর্যায়ে আমরা নেব একটা ছোট বিরতি, আপনারা সাথেই থাকুন।
বিরতি শুরু হতেই খবরের পরিবর্তে এবার বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন প্রদর্শন শুরু হলো সামনে। এবার এই পর্যায়ে তো বিহান মাথায় ওড়না পেঁচিয়ে মেয়েলি ভঙ্গিমায় এগিয়ে আসলো। হাতে একটা ভাঙা প্লাস্টিকের বদনা নিয়ে এগিয়ে এসে আবিরের দিকে বদনাটা এগিয়ে দিয়ে ঢঙ্গি করে বলল, ওগো এই যে তোমার প্রিয় বিএফএ বদনা, তোমার দাদা টাকা, আর তোমার দাদা আমলে ঐতিহাসিক বিএফএল বদনা, যে একবার এই নিয়ে হাগু পরিষ্কার করে আর জীবনেও তার ডায়রিয়া হয় না। এরপর একটু পর অন্যভাবে এলো ওরা। আবির বিহান লুঙ্গি পরে এগিয়ে এলো। লুঙ্গি পুরোটাই একটু পর পর লম্বালম্বি ছেঁড়া, দুজনের চোখে কালো চশমা, যার এক কোণে ভাঙা কাজ, আর দুজনের সামনে এসে দুজন মিলে লুঙ্গি ডান্স শুরু করলো। ডান্স শেষে দুইজনই মাথার উপর হাত রেখে আড়াআড়িভাবে আবাল মার্কা অ্যাটিটিউড দেখিয়ে বলল, এটা সাত পুরুষের লুঙ্গি, ফাটাকেষ্ট লুঙ্গি। এরপর আবার অন্যভাবে এলো। আবির মুখে কালি মাখিয়ে নিল, ফ্যাশন শো এর মতো র্যাম্প করার মতো কোমরে হাত রেখে সামনে এগিয়ে এলো। তাদের দেখে বিহান নায়কদের মতো বিস্ময় ভরা কণ্ঠে দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আহ আমার সুন্দরী তোমা, একই রূপ দেখালে তুমি, আমি তো দিওয়ানা হয়ে গেলাম তোমার। তোমার রূপের রহস্য কি? আমি তখন হাতে একটা প্যাকেট দেখিয়ে বলল, আমার এই অপরূপ সৌন্দর্যের রহস্য হলো এই কাইলা কিসো। আপনারাও যদি এরকম রূপ পেতে চান তাহলে ব্যবহার করুন এই কাইলা কিসলো। এবার আবারও খবরে ফিরল তারা। নূর বলল, বিরতির পর আপনাদের আবারও স্বাগতম খবরে। এবার পরবর্তী খবর। আবির বলল তখন, শাকিব খান হলেন হাজার সন্তানের বাবা। দেশ ছাড়িয়ে তার এই সফলতা ছড়িয়ে গেছে সবই দেশে। সব দেশে তার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তার এই কুখ্যাতি ছড়িয়ে পড়েছে পৃথিবীর সকল কোনায় কোনায়। শোনা গেছে আফ্রিকার জঙ্গলে বনমানুষ গোষ্ঠীদেরও মধ্যে তার সন্তান আছে। এবার সে পৃথিবীর যাত্রা শেষে এবার অন্য গ্রহে নিজের বংশধর দিতে চায়। তাই সে মহাকাশ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। তাই তার এই সফলতা সে নিজেকে জাতির পিতা ঘোষণা দাবি করে জানিয়েছে। এতগুলো সন্তানের বাপ হওয়াতে এটা তার প্রাপ্য বলে তিনি দাবি করেছেন। এবার নূর বলল, তো দর্শক বন্ধু, এই ছিল আজকের মতো খবর। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি চুনি সাহা। নূরের কথা শেষ হওয়ার সাথে সাথে আবির বলে উঠল, পরবর্তী খবর জানতে চোখ রাখুন আমাদের টিভিতে। আপনাদের খবর ফেসবুক, ইউটিউবে দেখতে পাবেন। আর অবশ্যই দেখার পর অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এখন আসি। অতঃপর তারা তাদের খবর বার্তা শেষ করলো। নূর সুইমিং পুলে নামার বাহানা ধরেছে। তখন আদিল আবির আর বিহানকে পুলে নামতে দেখে তারও উৎসুকতা জাগলো। এখন সেও নামবে বলে জেদ ধরেছে। তাই আদিলও তার বাহানা রাখতে তাকে নিয়ে এলো পুলের কাছে। আর আদিল নূরকে প্রাইভেসি দিতে বাকিরা সবাই চলে গেল তখন সেখান থেকে। নূর একটা টাইট আর টি শার্ট পরেছে, আর আদিল খালি গায়ে হাফ প্যান্ট পরা। নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে নামলো সে পানিতে। আদিল কোমর সমান পানিতে নামতেই পানি শীতলতা অনুভব হতেই নূর ভীত মুখে আদিলের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে এঁটে গেল তার সাথে। তা দেখে আদিল হাসলো, বলল তখন, কি হলো অ্যাঞ্জেল, খুব তো পানিতে নামার জন্য লাফাচ্ছিলে, একটুকুতেই ভয় পেয়ে গেলে? নূর তখন জোরপূর্বক সাহস দেখানোর চেষ্টা করে বলল, না না, ভয় কোথায় পেলাম, আমার তো প্রচুর সাহস। তখন আদিলও হেসে বলল, আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে পানিতে ফেলে দে কেমন? বলেই নূরকে পানিতে ফেলে দিতে নিলেই নূর হকচকিয়ে আদিলের গলা আরো শক্ত করে চাপড়ে ধরল। তারপর গুটিসুটি হয়ে বলল, না না হিরো, ফেলো না আমাকে, পানিতে কুমির থাকে, আমাকে খেয়ে ফেলবে তো। শরীর কাঁপিয়ে হাসলো আদিল। সুইমিং পুলের পানিতে নাকি কুমির? তার এই দুষ্ট পৈতা না জানি আর কত কি ইমাজিন করে। আদিল নূরকে নিয়ে ধীরে ধীরে বুক সমান পানিতে নামলো। নূর তখন পানি শীতলতা পেয়ে দিয়ে উঠলো আর হাসতে লাগলো। উৎসুক মনে কোলে থেকে হাত দিয়ে পুলের পানিতে হাত নাড়াতে লাগলো। মজা পাচ্ছে সে। আদিল এবার নূরকে আস্তে আস্তে পানিতে দাঁড় করিয়ে দিল, তবে পুরোপুরি ছাড়লো না। আদিল দুই হাত দিয়ে কোমরটা আঁকড়ে ধরলো, আর নূরও খেলতে লাগলো পানিতে। পানি হাত দিয়ে উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর প্রবল চিত্তে হাসছে নূর। আদিল শুধু দেখছে তার অ্যাঞ্জেলের খুশিময় মুখটা, যা তাকে হাজার জনম ধরে নূরকে ভালোবাসা এনজয় দেয়। নূর এবার পানি হাতে নিয়ে আদিলের দিকে ছিটিয়ে দিল, তারপর খিলখিল করে হেসে উঠল। বিপরীতে আদিলও দুষ্টুমিতে মেতে উঠল নূরের সাথে। দুজন পানি ছিটিয়ে খেলতে লাগলো একজন আরেকজনের সাথে, আর নূর তো খিলখিল করে হাসতে লাগলো। নূর আদিলের থেকে একটু সরে গিয়ে পানির মাঝে দু হাত দিয়ে দুদিকে ছড়িয়ে খেলতে লাগলো। খেলতে খেলতে খানিক পর পেছনে ঘাড় ঘুরিয়ে আদিলকে ডাকতে নিলে দেখলো আদিল নেই। নূর সাথে সাথে খেলা বন্ধ করে দিয়ে এদিকে ওদিকে চোখ বুলিয়ে ডাকলো, হিরো হিরো। ভয়ে নূর তো ঘাবড়িয়ে উঠল। তখন কিছুক্ষণ পরই আদিল জল দেখে মাথা তুলল। নূর তা দেখে বলল, তুমি পচা পচা হিরো, জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তুমি ভালো না, অনেক খারাপ।
নূর কাটি তোমার সাথে কথা বলবো না আর। কথাগুলো বলা শেষ করে নূর উল্টো ঘুরে যেতে চাইলো।